আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আর একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটি কোরিয়ান একটি মুভি যার নাম ডিউড ইন মি। মুভিটিতে দেখানো হয়েছে একটি খুবই বড় গ্যাংস্টার যখন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, ঠিক সেই সময় কিছু ছেলে বুলি করে একটি সহজ সরল ছেলেকে, আর সেই ছেলেটি তখন ছাদ থেকে পড়ে যায় সেই গ্যাংস্টারের উপরে। আর এরপরে যা হয় তা কল্পনারও বাইরে। গ্যাংস্টারের আত্মাটি ঢুকে যায় সেই ছেলেটির মধ্যে। গ্যাংস্টারকে তখন মানিয়ে নিতে হয় সেই ছেলেটির জীবন, আর এর মধ্যে দিয়েই ঘটতে থাকে নানা ধরনের ঘটনা আর অঘটনা। তো আর দেরি না করে আমাদের সাথে দেখতে থাকুন ডিউড ইন মি মুভিটি। তবে যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন মুভি বা ড্রামা আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনাদের কাছ থেকে একটি লাইক আর কমেন্টস আশা করছি। আপনাদের লাইক আর কমেন্টস আমাদের সত্যি অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন মুভি আর ড্রামা এক্সপ্লেনেশন করে চ্যানেলে আপলোড করতে। তাহলে আর দেরি নয়, এখনই পপকর্ন এক বক্স ভেজে নিয়ে বসে পড়ুন ডিউড ইন মি মুভিটি দেখার জন্য এবং হাসার জন্য রেডি থাকুন। মুভির শুরুতেই দেখানো হয় জ্যাং তার ওয়াইফ এবং শ্বশুরের সঙ্গে একটি ছবি, এবং সে খুবই পরিপাটি একজন মানুষ। জ্যাং প্যানসু তার সব কিছুই একেবারে পরিপাটি হতে হবে এবং মনের মতো হতে হবে। সে রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। নাস্তার টেবিলে তার ওয়াইফ জানায় যে তার বাবা তাকে এখন পর্যন্ত সেই প্রপার্টি অর্থাৎ মার্কেটের ওনারশিপ দেয়নি এবং এতে খুব রাগ করে। বাইরে বের হতেই জ্যাং প্যানসুকে সবাই রেসপেক্ট করে এবং জ্যাং প্যানসু তার গাড়ি নিয়ে বের হয় তার কোম্পানিতে যাওয়ার জন্য। সেখানে সে মোবাইলে কথা বললে আমরা জানতে পারি যে কপারের যে ব্যবসা সেটি সে ডিল করছে। তারপরে তার কোম্পানির একজন লোক এসে তাকে যখন খবর দিতে থাকে তখন সে সেই লোকের কাছে এসে বলে, তুমি কত বছর ধরে কাজ করছো, এবং তার টাইটি ঠিক করে দিয়ে বলে যে তুমি তো তোমার নিজের টাই ঠিক করতে পারো না, কাজ ঠিক মতো করছো তো। এরপরে ব্যাংকে কল করে বলে, ব্যাংক তুমি একে এখনও শেখাওনি কেন আমাদের কোম্পানির রুলস আর কিভাবে টাই পড়তে হয় সেটি। ব্যাংক জানায় নেক্সট টাইম শিখিয়ে দিবে। সিন কাট করে আমরা দেখি কার্পেন্টারের দোকান, এবং এই কার্পেন্টারের দোকানটি এখনও জ্যাং নিজের কবজায় নিতে পারেনি, তাই তার পুরো টিমকে সে এখানে পাঠিয়ে দেয়। আর এখানেই আমরা দেখি দং হিউনের বাবাকে তখন ব্যাং জোর করে বলে যে তোমার এই কার্পেন্টারের দোকান আমাদের চাই। মিস্টার কিম জানান যে তার এটি প্রাইভেট প্রপার্টি এবং এই প্রপার্টি তার নিজের নামে রাখার অধিকার তার আছে, কিন্তু তখন তারা জ্যাংয়ের নামে তাকে ভয় দেখাতে থাকে এবং তার সামনে সেই দলিলটি দিয়ে বলে যে তোমার কাছে 5 মিনিট আছে, সিগনেচার না করলে তোমার হাত কেটে ফেলা হবে। তারপর তাদের সেই ভয় দেখিয়ে সে তখন সেখানে টিপসই দিতে বাধ্য হয়। ব্যাংক জানায় 1 সপ্তাহের মধ্যে এই দোকান খালি করে এখান থেকে চলে যাবে, আমরা এখানে হাই কনস্ট্রাকশন বানিয়ে ফেলবো, এটা যেন মনে থাকে, আর যদি না সরো তাহলে তোমার সহ পুরো ফ্যামিলির জীবন যাবে। এরপর আমাদের দেখানো হয় আবারও জ্যাংকে। জ্যাং প্যাংসু একটি রেস্টুরেন্টে যখন খাবার খাচ্ছে ঠিক সেই সময় সেখানে অপরপক্ষের একজন গ্যাং লিডার এসে তাকে গ্রিটিংস করে বলে যে তুমি কেন ভালো পড়াশোনা করার পরও এই গ্যাংস্টারের পেশায় রয়েছে, তুমি তো চলেও যেতে পারো। তখন জ্যাং বলে, কেন তোমার কি কোনো প্রবলেম হচ্ছে আমার থাকার কারণে? প্যানসু তখন জানায় যে আমি তো কপার বিজনেসটা পুরোটাই নিজের মতো করে নিয়ে নিয়েছি এবং ইন্টারন্যাশনাল অথরিটিও আমার কাছে বিজনেস দিয়ে দিয়েছে, আমাকে এভাবে ব্ল্যাকমেল করে ঈর্ষান্বিত হয়ে বিজনেস থেকে সরে যেতে বলো না। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমিও বিজনেসের এই ময়দানে নেমে ভালো মতো বিজনেস করে দেখাও। অর্থাৎ এই লোকটি হচ্ছে প্যানসুয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং প্যানসুকে সর্বত্রভাবে হারাতে চায়। তার সাথে কথা শেষ করেই প্যানসুর ফোনে কল চলে আসে। তখন প্যানসুকে দেখানো হয় কোম্পানির চেয়ারম্যানের সামনে সে বসে আছে এবং কোম্পানির চেয়ারম্যান তাকে বলে কনস্ট্রাকশনের কাজের কতদূর, আমি শুনেছি ইয়াংসদের কোম্পানিও নাকি সেটি পেতে পারে। তখন সে জানায় যে না, আসলে আমরা এটি আগে পেয়েছি এবং আমরা কাজ শুরু করেছি, টেন্ডারে আমরাই জিতে গেছি। এরপরে আমরা প্যানসুকে একটি অনেক বড় বিল্ডিংয়ের সামনে দেখতে পাই এবং সেই বিল্ডিংয়ের সামনে সে ব্যাংকে দাঁড়িয়ে বলছে যে অবশেষে 18 বছর পরে আমি সাকসেস হইলাম। আর ব্যাংক তখন তাকে কংগ্রেচুলেট করে, কিন্তু সে বলে যে এখন আমাকে একটা জায়গায় যেতে হবে ব্লেসিংস নেওয়ার জন্য। এরপর জ্যাং প্যাংসুকে আমরা একটি রেস্টুরেন্টে দেখি, সেখানে সে রামেনের অর্ডার করে বসে আছে। তারপরে তাকে একজন বৃদ্ধ মহিলা রামেন দিয়ে বলে, এরকম ড্রেস পরে এসে এরকম জায়গায় রামেন খাওয়া আমি তো আগে দেখিনি। পাকসুন তখন অবাক হয়ে সেই মহিলার দিকে তাকিয়ে বলে, আচ্ছা এখানে যে একটা ইয়ং মেয়ে আগে রামেন বিক্রি করতো সেই মেয়েটি কি চলে গেছে? তখন বৃদ্ধা মহিলা জানায় সে মারা গেছে।
এরপর মহিলাটি আরেকটি কাস্টমারের কাছে চলে যায়। আর এইদিকে রামেন খেতে তার একটুও ভাল লাগছিল না, মুখে দিয়েও রামেন ফেলে দিয়ে যেয়ে বলে আমার বিলটি আমাকে দিলে ভালো হতো। তখন মহিলাটি বলে একা একা রামেন খেতে ভালো লাগলো না, নাকি রামেন সেই মহিলার মতো টেস্ট ছিল না। কিন্তু পাকসুন কোনো জবাব দেয় না। এদিকে সেই ছেলেটির স্কুল থেকে ফোন আসলে সে বলে আমি আসলে আমার ওয়ালেটটি হারিয়ে ফেলেছি, টাকাটি দিতে পারছি না। তখন মহিলা বলে তুমি তাড়াতাড়ি স্কুলে যাও, কোনো সমস্যা নেই, তোমার হয়ে এই ভদ্রলোক তোমার টাকা দিবে। এরপরে সে মহিলাকে বলে কত টাকা দিতে হবে। সে জানায় $50 দিতে হবে। এতে তো সে খুবই অবাক হয়ে যায়। মহিলাটি তাকে জানায় যে আজকে রাস্তায় আমার তরফ থেকে তুমি একটা গিফট পাবে নিশ্চয়ই। আর সে টাকা দিতে দিতে ভাবে সেই মোটা ছেলেটি এত খাবার খেয়েছে, যা এত বিল করেছে, ভেবে সে দোকান থেকে বের হয়ে যায়। গাড়িতে সে রওনা দিয়েছে আর দেখে রাস্তা বন্ধ, সেখানে ময়লা নিয়ে টানাপোড়া চলছে এবং কিছুক্ষণের মধ্যে সেই রাস্তাটি খুলে দেওয়া হবে। অন্যান্য গাড়িগুলো এসে সেইখানে পিছনে দাঁড়ায়। তখন সে গাড়ি থেকে বের হয়ে সিগারেট খাচ্ছে। এদিকে আমরা দেখি ছাদের উপরে একটি ছেলে হাঁটছে আর একটি মেয়ে একটি পায়ের জুতা ছাড়া দৌড়াচ্ছে। আর সেই ছেলেটি একটি জুতা পরার চেষ্টা করছে, যে জুতাটি ওয়ালের ওপরে টাঙানো ছিল। জুতাটি হাত দিয়ে ধরতেই যাবে আর তখনই নিচে সে সিগারেট খাচ্ছিল, অর্থাৎ পাকসুন। জুতা পাড়তে গিয়ে পা ফসকে ছেলেটি একবারে নিচে পড়ে যায় পাকসুনের উপরে। পাকসুন তখন মোবাইলে কারোর সাথে কথা বলছিল আর উপরে তাকিয়ে দেখছিল এই ঘটনাটি, এবং কিছুক্ষণের মধ্যে ছেলেটি যখন তার ওপরে পড়ে তখনই সব কিছু অন্ধকার হয়ে যায় এবং এই মুভির নাম রিভিল হয় ডিউড ইন মি। এরপর আমরা হসপিটালে দেখি পাকসুনের জ্ঞান ফিরেছে এবং সে বোঝার চেষ্টা করছে সে কোথায়। নার্স এসে বলে হেই কিড, তোমার কি জ্ঞান ফিরেছে? দাঁড়াও আমি ডাক্তারকে ডেকে আনছি। সে তখন বলে এ কাকে কিড বলছে। হাত থেকে সবকিছু খুলে সে তখন হাঁটতে থাকে, বারান্দায় বের হয়ে আসে এবং হঠাৎ করে দেখে একটি রুমের মধ্যে পাকসুন শুয়ে আছে। তারপর সে কাছে গিয়ে বলে আমার কি হয়েছে, আমি কেন এখানে শুয়ে আছি? এবং সেখানে ডক্টর চলে আসে, বলে কিড তুমি এখানে কি করছো, এই রুমেই বা তুমি কেন? তখন হঠাৎ করে একটি লোক দৌড়াতে দৌড়াতে এসে বলে আমার ছেলে জ্ঞান ফিরেছে বলে চিল্লাইতে থাকে। আর সে বলে এটাকে আমাকে ছেলে ছেলে বলছে কেন, আমার বাবা 10 বছর আগে মারা গেছে। এরপরে হঠাৎ করে সে আয়নাতে খেয়াল করে দেখে যে সে তো পাকসুন না, তার তো চেহারা অন্যরকম হয়ে গেছে। সে চেহারাতে হাত দিয়ে ভাবে তার চেহারা এরকম হয়ে গেল কেন। আর তার অবস্থা দেখে ডাক্তার এবং তার বাবা ভাবে তার অ্যামনেশিয়া হয়েছে। ডাক্তার বলে আসলে উপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে অনেক সময় এরকম হয়, মানুষ তার পূর্বের স্মৃতি ভুলে যায়, নাম ভুলে যায়, আত্মীয় স্বজনদেরও ভুলে যায়। যেহেতু সে আপনাকে চিনতে পারছে না, আমারও তাই মনে হচ্ছে। আর তখন পাকসুন বলে এটা কি বলছেন, আর এ আমার বাবা হবে কেন? এরপরে শুয়ে শুয়ে ভাবে এই ভুঁড়িয়ালা পেটালা বডি এটা কিভাবে তার হলো। হঠাৎ করে তার মনে পড়ে সেই যে সেদিন সে দেখেছিল ছেলেটাকে সেই রামেনের দোকানে, ছেলেটি তাড়াহুড়ো করে চলে গিয়েছিল আর তার বিল দিয়েছিল সেই। আর তখন মহিলাটি তাকে বলেছিল যে আজকে দিনের মধ্যে তুমি আমার তরফ থেকে একটি গিফট পাবে। তার মানে ওই মহিলাই এটার জন্য দায়ী। তখন সে ভাবে তাহলে সেই মহিলাই আমাকে এইখান থেকে উদ্ধার করতে পারবে এবং আমাকে আমার বডিতে যেতে হেল্প করতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। সে তখনই চলে যায় সেই দোকানের কাছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে যেয়ে দেখে সেখানে সেই নামওয়ালা রামেনের দোকান নেই এবং অলরেডি যে দোকানটি ছিল তারা ভেঙে চুরে দোকান নিয়ে চলে যাচ্ছে। সে তখন জিজ্ঞেস করে যে এখানে একটি দোকান ছিল, কিন্তু মহিলা বলে কখনোই ছিল না। আর টিভিতে তখন প্রচার হতে থাকে নিউজ যে 17 বছরের একটা ছেলে এরকম ছাদ থেকে লাফ দিয়েছে এবং জ্যাংয়ের উপরে, আর জ্যাং কমায় রয়েছে। তো এই খবর ইয়াংকে দেয় ইয়াংয়ের লোক, আর ইয়াং তখন এত হ্যাপি হয় যে আমি যা চেয়েছি তাই পেয়েছি, আমাকে কোনো কিছুই করতে হয়নি, সে এখন কমায়, মানে বিজনেস আমার। এরপরে আমরা পাকসুনকে দেখি যে সে তার অ্যাপার্টমেন্টে চলে গেছে, গিয়ে দেখে তার ওয়াইফ কাঁদছে। সে তো ভাবে তার জন্য, কিন্তু তার ওয়াইফ কাঁদছে তার নেকলেস ভেঙে গেছে তাই। সে তো বুঝে যে ওয়াইফ তাকে ভুলেই গেছে, আর ওয়াইফ তাকে দেখে তো চিৎকার করে ওঠে। আর সে বারবার বলে সে পাকসুন। ওয়াইফ পুলিশ ডাকতে চায়, সে বলে তুমি শান্ত হও, আমি তোমাকে ঘটনা খুলে বলছি। আর ওয়াইফ তখন দৌড়াতে থাকে যে তুমি কিভাবে ঘরের মধ্যে ঢুকলে। ভয়ন্তর না দেখে তার ওয়াইফ একটা তলোয়ার নিয়ে তাকে মারার জন্য চেষ্টা করতে থাকে আর বলে আমার কাছে আগাবে না, আমার কাছ থেকে দূরে থাকো, কে তুমি? আর সেই সময় সেও চিল্লাতে থাকে যে তুমি বুঝতে পারছো না আমি পাকসুন, তুমি আমাকে চিনতে পারছো না। আর তখন সেইখানে পুলিশ চলে আসে, তাকে ধরে ফেলে। তাকে একবার আমরা থানায় দেখতে পাই বসে আছে আর তার বাবা। পুলিশ বলে তুমি কি খাবার চুরি করতে গিয়েছো নাকি? তখন তার বাবা বলে না, আমার ছেলে মোটা হতে পারে কিন্তু সে কখনো কারো খাবার চুরি করে খায়নি। আর সে তখন রাগ করতে থাকে, কিন্তু তার বাবা তার হয়ে মাপ চায়। পুলিশ অফিসার জানায় যেহেতু সে মাইনর সেহেতু তাকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু আর কিন্তু সেই বাসায় যেতে পারবে না। আর দং হিউনের বাবা তখন পুলিশকে মুচলেকা দিয়ে তার ছেলেকে নিয়ে যায়। এদিকে তখন দং হিউং যে পার্কের উপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তে থাকে আর বলে রাস্কেল আমার মধ্যে চলে আসো। আর কমায় থাকা পাক সিউনের অবস্থা তো তখন খারাপ, সে তখন তার দিকে সব দিক দিয়ে ঝাঁপ দিয়ে পড়তে থাকে, বুকের উপরে শুয়ে থেকে বলে তাড়াতাড়ি আত্মা চেঞ্জ হয়ে যাও। আর তখন ব্যাং সেখানে এসে তাকে এভাবে করতে দেখলে বলে তোমাকে আমি শেষ করে ফেলবো, আমার বসের উপরে তুমি এরকম করছো
করছো কেন? আমার বসকে কি তুমি মেরে ফেলবে নাকি? ইউ ফ্যাটি ব্যাটার, তোমাকে যদি আর এখানে আমি দেখি তাহলে একেবারে গ্রিল করে স্মোক করে খেয়ে ফেলবো। আর সে তখন তাকে পাত্তাই দেয় না ব্যাংকে, কারণ সেই তো ব্যাঙের বস। তারপরে সেখানে ডাক্তার তাড়াহুড়ো করে চলে আসলে ব্যাং তাকে ছেড়ে দিতে বাধ্য হয় আর সে তখন সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি দং হিউন অর পাক সুন যাই বলি না কেন তাকে তার বাবা নিয়ে গেছে তার বাসায় গিয়ে তো সে খুবই অবাক হয়ে, এত ছোট বাসায় এরা থাকে। তার বাবা বলে আজ আমি মজার মজার খাবার রান্না করব। সে তখন গেঞ্জির বোতাম লাগিয়ে দিয়ে জিজ্ঞেস করে তুমি কি জব চেঞ্জ করেছো, আর বলে ছেলেদের পরিপাটি থাকতে হয়। তার বাবা অনেক ধরনের মজার মজার খাবার রান্না করে টেবিলে দিয়ে বলে এগুলো তুমি সব খাবে। আর সে তখন বলে এগুলো সব তো জাঙ্ক ফুড, তুমি জানো না আমি জাঙ্ক ফুড খাই না। বাবা হেসে বলে ট্রাই করে দেখো। সে একটা কামড় দিতেই মাথার মধ্যে কি হয়ে যায়। এরপরে সব অন্ধকার হয়, আমরা দেখি যে সে সব খেয়ে ফেলেছে। তার বাবা হাসতে থাকে, বলে দেখেছো না, বলেছি তুমি এগুলো পছন্দ করো, আর কালকে আরো বেশি রান্না করে দেবো। এখন গিয়ে ঘুমাও, কাল তোমার সঙ্গে আমি স্কুলে যাব, আমি জানতে চাই স্কুলে কি হয়েছে। এরপর সে তার রুমে গিয়ে রুমটি নতুন নতুন লাগে আর শুয়ে ভাবে স্কুলে যেতে হবে। পরদিন সকালে স্কুলে তার বাবা যায়, সেও যে প্রিন্সিপালের সঙ্গে হাত মেলাতে চায়, তখন তার বাবা তাকে নিরস্ত করে। তার বাবা সোফায় বসলে দেখে ছেলে একেবারে পায়ের উপর পা তুলে প্রিন্সিপালের সামনে বসে আছে, আর তখন সে হাত দিয়ে ছেলেকে ইশারা করে পা নামিয়ে নিতে। পরে না নামালে সেই ছেলের কাছে বসে পা নামিয়ে দেয়। তারপরে প্রিন্সিপালকে বলে কি হয়েছিল স্কুলে, নিশ্চয়ই আমার ছেলে সুইসাইড করার মতো না। তখন প্রিন্সিপাল রাগ করে বলে স্কুল থেকে কিছুই হয়নি, আপনি কেন দোষাতে চাচ্ছেন? আমি পুলিশকেও বলেছি, পুলিশ তদন্তও করেছে। বেটার হয় আপনি ছেলেকে ভালোভাবে বুঝান, এরকম কোনো যেন অ্যাটেম্প না নেয়। তখন সে বাবাকে বলে বাবা তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখে নেব। তার বাবা অবাক হয়ে যায় যে সে কি দেখে নেবে। প্রিন্সিপালকে সে বলে আমাকে ক্লাসে দেওয়া হোক। এরপরে সে বাবার দিকে তাকায়, তারপর প্রিন্সিপাল তাকে ক্লাসে পাঠিয়ে দেয়। ক্লাসে মিস তখন তাকে নতুন করে ইন্ট্রোডিউস করে দেয় যে সে পড়ে গিয়েছিল এবং আবার ক্লাসে এসেছে। তারপরে দেখে ক্লাসের সবাই কেমন করে তার দিকে তাকাচ্ছে। একটি মেয়ের পাশে ফাঁকা সিট, কিন্তু সে সেখানে যায় না। পরে একটি ছেলের পাশে ফাঁকা সিটে সে বসলে দেখে পাশের দুজন ছেলে তাকে মিডিল ফিঙ্গার শো করছে, অর্থাৎ এরাই সেই বুলি ছেলেরা, আর আজে বাজে কথা বলছে। সে সেদিকে পাত্তাই দেয় না, অবাক হয়ে তাকিয়ে থাকে। ক্যান্টিনে যখন খেতে যায় লাঞ্চে, তখন সে খাবার নিয়ে একটা টেবিলে বসলে সবাই সেখান থেকে উঠে চলে যায়। আর সে লক্ষ্য করে কেমন অবাকভাবে সবাই বিহেভ করছে, আর একটা মেয়েকে ঘিরে সবাই বুলি করছে। আর সেই মেয়ের খাবারের উপরে ফান্টা মিক্স করে দিয়ে বলছে এখন সিজনিং করে দিয়েছি, খাও। মেয়েটি বাধ্য হয়ে খেয়ে আস্তে করে বলে প্লিজ এসব করো না। আর তখনই তারা হাসতে হাসতে মেয়েটির উপরে খাবার ফেলে দিলে তখন সে বলে এই তোমরা এত শব্দ করো না বাচ্চারা, আমি খেতে পাচ্ছি না। সবাই এটা শুনে তাকে বকাঝকা করতে থাকে। একটি বুলি ছেলে উঠে এসে বলে ভালোই তো বকবক করতে শিখেছো, ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করবে। আর তখন মারতে গেলেই সেখানে তখন স্কুল টিউটর এসে বলে এখানে কি হচ্ছে, আর তখনই সে মারা থেকে বিরত হয়। শিক্ষকরা আসলে মোটামুটি পরিবেশ সেখানে একটু শান্ত হলে পরবর্তীতে আমরা দেখতে পাই চলে গেছে দন হিউন সেই ছেলেগুলোর কাছে। বুলি ছেলেটা এসে বলে প্রত্যেকদিন ব্রেকের সময় আমাকে মিল্ক এনে দিবা আর পাউরুটি এনে দিবা। সে বলে কেন, আমি তোমার ডেলিভারি বয় ছিলাম নাকি? আর কে তুমি? তো বলে তুমি কি আমাদেরকে ভুলে গেছো পাঙ্ক বদমাস, মনে নেই আমাদের কথা নাকি আবারও তোমাকে মার দিতে হবে? সে বলে মার দিতে হবে নাকি? আমি কেমন ছিলাম, আমি কি তোমাদেরকে জ্বালাইতাম? সে বলে না, তুমি খুবই ভালো ভদ্র ছিলে, আমরা যা বলতাম তাই করতে। এরপর কিম দো হিউন ওদেরকে মারতে শুরু করে, আর ওকে মারতে মারতে একেবারে আহত করে ফেলে। পাশে আর যে দুইজন ছিল তারা আর তার কাছে আসার সাহস পায় না। সে তখন বলে এভাবে আমাকে আর অর্ডার করবে না, বুঝলে? আগে কি করতে সেটা একবারে ভুলে যাও। আর ছেলেটি তো একেবারে অবাক হয়ে যায়। বুলি ছেলেটি ভাবে দন হিউন কি এখন জিমে যায় নাকি, আর সে তো তাকে মারছেই, প্রত্যেকটা কথায় তাকে মার গিফট করছে। ছেলেটি একেবারে সেখানে পড়ে যায়। দন হিউন বলে আর আমাকে এখানে ডেকো না, ঠিক আছে? সে যখন চলে যাচ্ছে অন্য ছেলেরা আসলে তাদেরকেও সে চড়ে একবারে ফেলে দেয় চড় মেরে। আর তখন দেখে নিচে সেই ছেলেটি অর্থাৎ সহসরল ছেলেটি তাদের জন্য দুধ নিয়ে আসছিল, আর ভয়ে ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি সেই ভীত ছেলেটাকে এই বুলিরা ধরে মারছে আর বলছে কালকে কি তুমি কিছু দেখেছিলে? সে বারবার বলে আমি তোমাদের কিচ্ছু দেখিনি। আর তারা তাকে বুলি করতে থাকে আর বলতে থাকে দেখনি মানে, মিথ্যা কথা বলছো নাকি? তারপর তারা সবাই তাকে মারতে থাকলে হঠাৎ করে টয়লেটের দরজা খুলে বের হয় দন হিউন। দন হিউনকে দেখে ছেলেটি একটু আশ্বস্ত হয়। তারপরে দন হিউন ছেলে বের হতে চাইলে তার পেটের সাথে সে আটকে জোরে সেই ছেলেটির ছিটকে পড়ে তাদের সবার উপরে। তারপর দন হিউন সেই মোবাইলটা নিয়ে দেখে সে ভিডিও করছিল, আর তার মোবাইলটা তারা চাইতে থাকলে সে বলে না, মোবাইলে এমন কিছু আছে নাকি যা আমি দেখতে পারবো না? এটা আমার কাছে আজকে থাকবে, কালকে আমি তোমাদেরকে ব্যাক করব। বলে সে ফোন নিয়ে চলে যায়। ফোন না দিতে চাইলে সে তাদেরকে মারতে থাকে। বাসায় ফিরে সে ফোন খুলে দেখতে থাকে এবং একটি ভিডিও পেয়ে যায়, যে ভিডিওতে সে পুরো ঘটনা দেখে। দং হিউনকে তখন ভিডিও করা হচ্ছিল, দং হিউনকে বলা হচ্ছিল যে তুমি ওই জুতা পেটে দাও,
দাও, না হলে ওই মেয়েটি খালি পায়ে থাকবে। আর তখন মেয়েটির জুতা পরার জন্য তাকে বাধ্য করা হয়, বলা হয় যে ওই দিক দিয়ে হেঁটে গিয়ে ওই জুতাটি এনে তাকে দাও। আর মেয়েটি দৌড়িয়ে সেই দংহিউনকে বলে প্লিজ তুমি যেও না, তো ওটা বিপজ্জনক, তুমি পড়ে যেতে পারো। কিন্তু দংহিউন বলে না, আমি পেরে আনছি, কোনো সমস্যা নেই। এবং সেই মুহূর্তে দংহিউন পারতে গিয়ে নিচে পড়ে যায় আর ভাবে ও আচ্ছা, ঠিক তার নিচেই তাহলে আমি দাঁড়িয়েছিলাম। এরপর দেখানো হয় বুলিদের নেতা ওই 3জন বুলিকেই মারছে আর বলছে তার হাতে তোমরা ফোন কেন দিলে, তোমরা জানো না যে এখনো পুলিশ অফিসার কেসের ছানবিন করছে, যদি ভিডিওটি পুলিশের হাতে লেগে যায় তাহলে কি হবে। আর সেখানে দংহিউন এসে দেখে যে সে সবাইকে মারছে এবং বলে এই কিডো তোমরা কি করছো, বলে সেই ছেলেটির কাছে এগিয়ে গিয়ে প্রথমে তার টাইটি ঠিক করে দেয়, দিয়ে বলে আমি একেবারে অগোছালো মানুষ পছন্দ করি না। আর তারপরে বলে এই মোবাইলে যা আছে আমি কি করেছি জানো, আমি এটার একটা কপি করে রেখে দিয়েছি সিকিউরিটি পারপাজে, আমি পুলিশকে দিইনি, কারণ আমি পুলিশের কাছে যাওয়া পছন্দ করি না, সব সমস্যার নিজেই সমাধান করতে পছন্দ করি, আর আমার পিছিয়ে শোনা, বলে সে চলে যায়। এরপরে জ্যাং প্যাকসুংয়ের ওয়াইফকে দেখানো হয় হোটেল থেকে বের হচ্ছে একটি ছেলের সাথে, আর তখন সেখানে ইয়াংয়ের গ্যাং পুরো চলে আসে। ইয়াং এসে বলে মিস প্যাকসুন আপনার জন্য আমাদের একটা গিফট আছে, বলে সে খাম থেকে কিছু পিকচার বের করে দিয়ে বলে এই সকল পিকচার এত নেস্টি, আমরা কি চেয়ারম্যানকে পাঠাবো, তাহলে কি আপনি আর ওনারশিপ পাবেন এই কোম্পানির। তখন তার ওয়াইফ ট্যাম্প কেয়ার ভাবে তাকে বলে তোমরা কি চাও আসলে সেটা বলো। তখন ইয়াং হাসতে হাসতে বলে আপনি নিশ্চয়ই জানেন অ্যাজ এ বিজনেসম্যান আমি আপনার কাছে কি চাই। সিন কাট করে হসপিটালে দেখানো হয় ব্যাং পাহারা দিচ্ছে তার বসকে, আর তখন সেখানে হাজির হয় দংইউন। আর দংইউনকে দেখে সে চলে যেতে বলে যে এখনই মেরে ফেলবে। দংইউন তখন তাকে মারতে থাকে, আর দংইউন তার প্রিভিয়াসলি ঘটনাগুলো বলতে থাকে যে সে কিভাবে চোখের কাছে আঘাত পেয়েছে এবং কোন হসপিটালে চিকিৎসা হয়েছে, কত টাকা লেগেছে সব। সে বলে কিভাবে সে এগুলো জানলো, সে বলে যে সেই আসলে তার বস, কিন্তু ঘটনাক্রমে তার আত্মা চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে। তারপর দংইউন উঠে স্বভাবসুলভ সে তার টাই ঠিক করে দিলে সে আসলেই বুঝতে পারে এটা তার বস। এরপর সে তাকে খেতে নিয়ে যায়, এত খাওয়া দেখে বলে বস আপনার এই এত খাওয়াটা ঠিক হচ্ছে না, এটা আপনার স্বভাবের বাইরে। দংইউন বলে যে তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ, সে বলে যে আসলে এখানে রিউমার আছে যে ইয়াং গ্রুপ আপনাকে মেরে ফেলতে চাচ্ছে, তাই আপনার জীবন বাঁচাতে আমি সবসময় পাহারায় থাকছি। সে বলে আমি সেটা ঠিক করে নিব, আর খুব দ্রুতই আমি আমার এই বডি থেকে আমার আসল বডিতে চলে যাব। তখন তাকে ব্যাং বলে এটা যাওয়া ঠিক হবে না বস, আপনি তো একেবারে ইয়াং বডি পেয়েছেন, সো এনজয় করুন। সিন শিফট হয়ে স্কুলে চলে যায়, দেখানো হয় ক্রাশ ছেলেটার পিছনে সব মেয়েরা লেগেছে, আর সেখানে পিছনে দাঁড়িয়ে আছে সেই চুপচাপ মেয়েটিও, কিন্তু ছেলেটি চুপচাপ মেয়েটিকে খেয়াল করলে সবাই ঈর্ষা করে। এরপরে দংহিউং কথা বলছে তার সহকারীর সঙ্গে, বলছে আমার জন্য ফ্ল্যাট দেখো, আমি আর স্কুল কুইট করবো, থাকবো না। সে বলে স্কুল এনজয় করুন বস। সেই সময় একটি মেয়ে তাকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে চলে গেলে সে তো আরও রেগে যায় এবং দেখে মেয়েটি একটা ডল সেখানে ফেলে দিয়ে চলে গেছে। আর সে তখন ডল তুলে মেয়েটির পিছু পিছু যেয়ে ডলটি দিয়ে বলে এই নাও, তুমি এটা ফেলে রেখে গিয়েছিলে। মেয়েটি বলে তুমি আমার পিছনে এসো না, আমি বলেছি না, তারপরে কথা শুনছো না কেন, তারা তো তোমাকে টার্গেট করেছে। সে বলে দাঁড়াও দাঁড়াও, তুমি এসব কি বলছো। সেই সময় সেখানে হিয়োজংয়ের মা চলে আসে, আর তার মাকে দেখে তো অবাক হয়ে যায় কিম দং হিউন। এদিকে জং হিউনের মা বলে যে তুমি কেন দুপুরে খাবার খেতে আসোনি। সে মাকে জানায় যে সে বারে খেতে যেতে চায় না। তখন সে বলে বারে অন্যান্য লোক আসার আগেই তো তুমি খেয়ে যেতে পারো। আর মিসু জিয়ে তাকে ধাক্কা দিয়ে বলে এই তুমি কেন আসোনি, তুমিও আসতে পারো তো খাইতে। তখন সে মাকে বলে মা ওকে ওরকম করো না, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সে তখন বলে মিসু আপনি এখানে কি করছেন। আর তখন তো অবাক হয়ে যায়, সে বলে তুমি আমাকে এরকম অ্যাডাল্টের মতো ফার্স্ট নেম ধরে কেন কল করছো, বলে মাথায় বাড়ি দেয়। আর তখন তার মাকে আটকায় ইয়ংজং আর বলে তাকে মেরো না প্লিজ। আর সে তখন সেখান থেকে দৌড় লাগায়। সন্ধ্যায় গিয়ে চিন্তা করতে থাকে যে তার সঙ্গে মিসুয়ের কি সম্পর্ক ছিল এবং তারা কত ভালো সময় পার করেছে। এরপর দেখানো হয় কোমায় থাকা প্যানসুয়ের মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেওয়া হয়। এরপরে তার চুল দরকার এখন জংয়ের। স্কুলে গিয়ে সে জংকে দেখায় যে তার মাথায় কি যেন একটা রয়েছে। এরপরে সে তার মাথা থেকে সেটা তুলে নেওয়ার নামে এমন জোরে চুল টান দিতে থাকে যে তার একটা নয় একগুচ্ছ চুল উঠে যায়। সে তো চিৎকার করে উঠে ক্লাসের সবাই সেদিকে তাকায়, আর সে সেখান থেকে দৌড় মারে একবারে। এরপর আমরা দেখি ডিএনএ রিপোর্ট চলে এসেছে এবং সেখানে 99% সিমিলারিটিস চলে এসেছে। পানসু তো একেবারে অবাক হয় যে সেই আসলে তার মেয়ে, আর ভাবতে থাকে কিভাবে তার মেয়েকে বুলিরা বুলি করে। আর সে বলে এটা কি হলো, অবশেষে আমি জানলাম যে আমার একটা মেয়ে রয়েছে। তখন ব্যাং তাকে কংগ্রেচুলেট করে যে যদিও এটা খুব অকার্ড, কিন্তু তারপরও আপনাকে বস কংগ্রেচুলেট করছি। সে তো কটমট করে তার দিকে তাকায়, আর সে ভয়ে সেখান থেকে উঠে চলে যায়। স্কুলে সে মাথায় হাত দিয়ে বসে থাকলে তার পাশে থাকা ছেলেটি বলে তুমি ঠিক আছো তো। তখন সে খেয়াল করে 2-3 জন
মেয়ে যে তার মেয়েকে আবারও বুলি করছে, অর্থাৎ জোনকে বলছে যে তুমি আমার লিপস্টিক নিয়েছো কিনা, তোমার ব্যাগ এখনই সার্চ করবো বলে তার ব্যাগ সার্চ করতে থাকে। সে তখন উঠে যায়, বলে এই কিডো, আমি তোমার লিপস্টিক নিয়েছি। বলে তুমি, তার মানে? বলে হ্যাঁ, কারণ আমার একটা মনে হচ্ছিল লিপস্টিক দরকার তাই নিয়ে নিয়েছি। কয় তাহলে আমাকে ফেরত দাও। বলে আমার ওটা কালারটা পছন্দ হয়নি তাই ফেলে দিয়েছি। আর তখন মেয়েরা তাকে নিয়ে এমন হাসাহাসি করতে থাকে। তখন টিচার চলে আসলে সবাই থেমে যায়। এরপরে সিন কাট করে দেখানো হয় হোটেলে তাকে পাহারা দিয়ে অনেকেই দাঁড়িয়ে আছে, আর হোটেলের উপরে সে ব্যাংকে বলছে 4টা ছবি দিয়ে এদের হাত পা ভেঙে দিও। ব্যাংক তখন জানায়, বস এটা মনে হয় ঠিক হবে না, কারণ এরা তো সবাই মাইনর, আর আমরা তো মাইনরদের কখনোই আঘাত করি না। আমার মনে হয় আপনি একটা কাজ করতে পারেন, আপনি ডিরেক্টলি কনসাল্ট করেন হুঞ্জুয়ের মায়ের সঙ্গে, আমার মনে হয় এটাই বেটার হবে। তখন সে তাই চিন্তা করে এবং সিন কাট করে মিসুনের বারে দেখানো হয়। সেখানে মিসুন পানি পান করছে আর বলছে, আমার মেয়েকে আসলে স্কুলে সবাই বুলি করার কারণ হচ্ছে আমার মেয়ে একজন লোনার, এবং এটা হয়েছে শুধুমাত্র সেই শয়তানের জন্য। আজ যদি আমি তাকে পেতাম মেরে ফেলতাম। সে তখন বলে কাকে? সে বলে আর তার বাবাকে, অর্থাৎ জংয়ের বাবার কথা বলছে। সে বলছে যে জ্যাং প্যাংসু, যদি তোমাকে আজ পেতাম আজ শেষ করে ফেলতাম। তুমি তো জানো না তোমার মেয়ে আজ কত কষ্ট করছে, সবাই তাকে বুলি করছে। তখন জ্যাং সেখানে থেকে বলে, আমি একটা কাজ করব কি তাহলে, আমি কি তার টেক কেয়ার করব? তার মা বলে তার মানে? তো বলে না, আসলে আমি চাচ্ছি যে অন্য ছেলে পেলেদের সাথে একটু কথা বলে দেখি, তারা যদি আর তাকে বুলি না করে। এটা তার মেন্টালি আর রেজাল্টে ইম্প্যাক্ট ফেলছে। এরপরে সিন কাট করে চেয়ারম্যান হ্যানকে দেখানো হয়। চেয়ারম্যান হ্যান তখন তার মেয়ের সাথে কথা বলছে। তার মেয়ে বলছে যে দেখো কিভাবে জ্যাং 3 মিলিয়ন ওন হিসাবের গড়মিল করেছে, এবং সে সেটা নিয়ে পালিয়ে যেতে থাকতেই তার অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে তার বাবাকে ডকুমেন্ট হাতে ধরিয়ে দেয়, আর তার বাবা তখন সেটাই বিশ্বাস করে। এরপর দেখানো হয় রাতে কথা বলছে সে ব্যাঙের সঙ্গে। ব্যাংকে বলছে যেভাবেই হোক তাকে সেলফ প্রোটেকশন শেখাতে হবে, সুতরাং একটা জায়গার ব্যবস্থা করো, আর আমিও এই বডিটাকে কমাতে চাই। তুমি তো বলেছো এরকম মোটা বডি থাকলে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার আর হার্ট অ্যাটাক হতে পারে, তাই আমাকেও স্বাস্থ্য সচেতন হতে হবে। কি বলো? ব্যাং বলে বস কোনো অসুবিধা নেই, কিন্তু তার মাকে কিভাবে মানাবেন? বলে আমি সবকিছু টেক কেয়ার করবো, এটা নিয়ে তুমি চিন্তা করো না। বস আপনার ওয়াইফ ইয়াং এর সঙ্গে হাত মিলিয়েছে, আর সে তো একটা ডকুমেন্ট আপনার শ্বশুরকে দেখিয়েছে, বলেছে যে আপনি 3 মিলিয়ন ওন নিয়ে ভাগার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে তখন তার পেটে হাত দিয়ে ভাবে এই পেট আমি কমাবো, আর কিছু ভাববো না। পরদিন সকালে দেখানো হয় চলে এসেছে জং, আর দং হিউংকে বলে তুমি আমার মাকে এখানে আমাকে কেন আসতে বলেছো? সে বলে যে তুমি আর স্কুলে কত কষ্ট সহ্য করবে, তাই ভাবলাম তোমারও কিছু সেলফ ডিফেন্স শেখা দরকার। এরপরে সেখানে তাদেরকে প্র্যাকটিস করাতে থাকে ব্যাং। ব্যাং বলে আমি এখানকার কোচ, এবং যা বলবো তোমাকে তাই করতে হবে। কঠোর নিয়মের মধ্য দিয়ে দুজনকে চলতে হয়, এবং তারা দুজন অনেক পরিশ্রম করতে থাকে। সে পরিশ্রম করতে থাকে কিভাবে স্বাস্থ্য কমাবে, আর জং পরিশ্রম করতে থাকে সেলফ ডিফেন্সের। তাকে যখন শিখাচ্ছে, সে যখন পারছে না তখন এসে সে ডিরেকশন দিতে থাকে, অর্থাৎ দং হিয়ন। আর সে দং হিয়নকে বলে তুমি তো শিখছো, তুমি দূরে থাকো। সে তো আর জানে না যে সে কত পাকা বড় একটা গ্যাংস্টার। এরপর কিছুদিনের মধ্যেই দং এবং জং দুজনাই সাকসেসফুল হয় তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, এবং আমাদের দেখানো হয় যে দং তার বডি ফিটনেস করে ফেলেছে এবং সে তার আগেকার ফিগারে ফেরত এসেছে। স্কুলে যেদিন সে আসে সেই ফিগারে সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায়। দংকে দেখানো হয় সে জংয়ের সাথে তার বাসায় গিয়েছে। জং বলছে তোমার এতই খিদা পেয়েছে? সে বলে হ্যাঁ, আমি তো ক্ষুধায় মারাই যাচ্ছিলাম। তো দং বলে তুমি অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। সে তখন তার রুমের মধ্যে দেখতে থাকে তাদের সেই ছবিগুলো। জংয়ের ছোটবেলার একটি ছবি সে মোবাইলে ছবি তুলে নেয় চুপি চুপি। তারপরে সেখান থেকে সিন কাট করে দেখানো হয় যে তার বাবা কঠোর পরিশ্রম করছে একটা ফ্যাক্টরিতে, এবং স্যালারি পেয়ে বাসায় আসছে আর ভাবছে আজকে আমি আর আমার ছেলে খুব মজার খাবার খাবো। আর ঠিক সেই সময় তাকে ঘিরে ধরে কতজন গন্ডা এবং তার টাকা কেড়ে নিতে চায়। তখন সেখানে তার ছেলে উপস্থিত হলে তার ছেলে তাদেরকে ভয় দেখাতে থাকলে তারা তো খুব অবাক হয়ে যায়, বলে এই হাই স্কুলের বাচ্চা তাদের কি করবে। সে তখন তাদেরকে একেবারে এমন মার দিতে থাকে তারা তো অবাক হয়ে যায়। তাদের মধ্যে একজন এসে জোরে আঘাত করতে চায় তখন দংকে, কিন্তু দংয়ের বাবা এসে দংয়ের উপরে পড়ে গিয়ে সেই আঘাত নিজের গায়ে নেয়। গুন্ডারা সেখান থেকে চলে গেলে দং মিস্টার কিম বলে ডাকতে থাকে, কিন্তু তার বাবা আসলে জাগে না। সে উল্টায় দেখে তার বাবা অজ্ঞান হয়ে গেছে। এরপরে সে ব্যাংকে পাঠিয়ে দেয় সেই গ্রুপে। ব্যাং গিয়ে কালপ্রিটের নাম ধরে ডাকতে থাকলে কালপ্রিট বের হয়ে আসে, কিন্তু তার সাথে একদল লোক আসে। ব্যাং আস্তে আস্তে করে সবাইকে মারতে মারতে একেবারে পরাস্ত করে ফেলে। তখন সবাই ব্যাঙের কাছে সরি বলতে থাকে। ব্যাং বলে আমার কাছে নয়, যার কাছে কালকে তোমরা অপরাধ করেছো তার কাছে সরি বলবে, তোমরা তাকে চেনো না, সে কে। এরপরে এখানে একটা ধাসু মারামারি দেখানো হয়। সিন কাট করে দেখানো হয় দং ইউনকে। সে তার বাবার জন্য খাবার রেডি করে বাবাকে খেতে দিচ্ছে, আর বলছে যে এভাবে তুমি আমার উপরে আর আসবে না, নিজের জীবন রিস্কে নিবে না। তার বাবা তো তার ছেলের হাতে খাবার পেয়ে খুবই অবাক হয়ে যায় যে তার ছেলে এতটা রেসপন্সিবল কিভাবে হলো। স্কুলে যাওয়ার আগে বাবাকে বলে যে তুমি বাসায় রেস্ট নিবে আর মেডিসিন ঠিক মতো নিবে। বাবা তো খুবই খুশি হয়ে যায়। এরপরে স্কুলে দেখানো হয় সে স্কুলে বসে মোবাইল বের করে তার মেয়ের ছবিটি দেখছে, সেই যে তুলেছিল ছবিটি।
আর ক্যান্টিনে দেখে তার মেয়েকে যখন দুজন মিলে আবার বুলি করতে থাকে, এইবার তার মেয়ে স্টেপ নেয়। অর্থাৎ সেই মেয়েটি যখন তাকে অর্ডার করে সে আর অর্ডার ফলো করে না, সে বলে এটা তুমি নিয়ে আসো। মেয়েটি তাকে মারতেই যাবে, সে তার মার আটকে তাকেই পরাস্ত করে ফেলে। আর একটি মেয়ে পিছন থেকে আঘাত করতে আসলে সে তাকে এমন মেরে ফেলে দেয়, সবাই তো অবাক হয়ে যায়। দং ইয়ং এই দৃশ্যটি দেখে খুব খুশি হয়। এরপরে দেখানো হয় দং ইয়ং চলে গেছে মি সুয়ের বারে এবং গিয়ে সেখানে গল্প করছে যে কত ডেভেলপ হয়েছে জংয়ের। আর সে কথা শুনে খুবই খুশি হয় এবং তাকে রামেন খেতে দেয়। সে এই রামেন দেখে তো খুবই অবাক হয় এবং সেখানে মিসু বলে এই রামেন আমার খুব পছন্দের, আমি আর জংয়ের বাবা একসঙ্গে অনেক খেয়েছি। তখন সে রামেন খেতে শুরু করে আর টেবিলটি মুছতে থাকে। এটি দেখে তো খুব অবাক হয়ে যায় মিসু, বলে তোমার অনেক কাজ অনেক কিছু, আমাকে মনে করিয়ে দেয় জংয়ের বাবার কথা। জংয়ের বাবাও এরকম টেবিল পরিষ্কার করত আর সে একেবারে অন্যমনস্ক হয়ে যায়। দং হিউন বলে তার বাবার এখন কি অবস্থা, কোথায়? সে তখন সেই উত্তর না দিয়ে বলে আমি আসলে তার কথা ভাবতে চাই না, তুমি রামেন খেয়ে চলে যেও। আর ঠিক সেই মুহূর্তে বারে কিছু মাতাল লোক এসে প্রবেশ করলে সে তখন মাতালরা কি খাবে জানতে চাইতে গেলে একজন মাতাল তার বডিতে হাত দেয় আর এতে তো সে খুবই অবাক হয়ে যায়। তখন সেখানে চলে আসে দং হিউন, এসে বলে যে তুমি এই মাতাল এখানে এসে কি করছো? তারপরে বলে এটাকে তোমার ছেলে নাকি? তোমার ছেলে তো দেখি খুবই সুদর্শন হয়েছে। আসলে হয়েছে কি, তোমার মা খুব সুন্দর, আমি তোমার মাকে পছন্দ করি তাই তাকে টাচ করেছিলাম। সে তখন তার হাত ধরে তাকে এমন মারতে থাকে, অপর লোকে সে মিসুনের চুলের মুঠি ধরলে তাকেও সে এমন মার দেয় আর মিসুনকে একেবারে কিচেনে রেখে তারপর তাদেরকে রামধোলাই দিতে থাকে যাতে তারা তাদের বাপের নাম ভুলে যায়। প্রথমে তো গুন্ডাগুলো তাকে হাই স্কুলের ছোট ছেলে ভেবে একেবারে ইগনোরই করছিল, কিন্তু মার খেয়ে তো তারা বলে এ তো হাই স্কুলের বাপেরও বাপ। একজনকে মারতেই সে ঠিক সেই সময় মিসুন এসে বলে তাকে কি মেরে ফেলবে, ছেড়ে দাও তাকে। আর কে তুমি, ঠিক করে বলো। সে তখন মিসুনের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে মিসুন। আর মিসুন তো আরও অবাক হয়ে যায়। এরপর মিসুনকে সব কিছু খুলে বলার পরে মিসুন বলে এটা কি কেউ বিশ্বাস করবে যে তুমি পাংসুয়ের আত্মা তোমার বডিতে এন্ট্রি নিয়েছে? আচ্ছা যাও বা আমি বিশ্বাস করলাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তখন জ্যাং প্যাংসু তার বেশ কিছু প্রমাণ দিতে থাকে যে সেই আসলে জ্যাং প্যাংসু। বলে যে তোমার বডির কোথায় তিল আছে এবং সে তখন আরও লজ্জা পেয়ে যায়। তখন বলে বলো আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল, কোথায় বা আমাদের শেষ ছাড়াছাড়ি হয়েছে। সব কিছু সে যখন সঠিক জবাব দেয় এতে অবাক হয়ে যায় মিসুন। মিসুন বলে আর যাই হোক, এতদিন পর এসে তুমি এটা দাবি করো না যে ওই মেয়ে তোমার। মেয়ে কিন্তু তোমার না, মেয়ে আমার। সে তখন বলে আমি অলরেডি ডিএনএ টেস্ট করে ফেলেছি, মেয়ে আমার। এই কথা শোনার পর মিসুন বলে এইবার তুমি ঠিক করেছো, কারণ প্যান্সু এই কাজই করতো। আমার এখন বিশ্বাস হচ্ছে তুমিই প্যান্সু, কিন্তু এতদিন পর হঠাৎ করে এসে মেয়েকে দাবি করলেই আমি মেয়ে তোমাকে দিয়ে দিতে পারবো না। বেটার তুমি আমার এবং আমার মেয়ে থেকে দূরে থাকবে, আর কখনো আসবে না। তখন সে মন খারাপ করে চলে যায় আর একা একা বসে সে ভাবতে থাকে জ্যাং প্যাংসু লাস্ট যেদিন তার কাছ থেকে বিদায় নিতে এসেছিল সেদিনও সে বলেনি যে সে প্রেগনেন্ট, এবং জ্যাং প্যাংসু বলেছিল সে গ্যাংস্টারই থাকবে। আর মিসুও কঠোর ছিল, সে বলেছিল সে কোনো গ্যাংস্টারকে তার হাজব্যান্ড হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে না, এবং সে তখন তাকে গুড বাই বলে সেখান থেকে চলে গিয়েছিল এবং বলেছিল আমাকে তুমি আর কখনোই এখানে দেখতে পাবে না। আর তার অ্যাটিটিউড ছিল যে সে তাকে কেয়ারই করে না। এটি খুব কষ্ট দিয়েছিল মিসুকে। আর মিসু ভেবেছিল যে এরকম লোককে সে কিছুতেই বিয়ে করবে না বা এই সন্তানের বাবা হিসাবে পরিচয় দিবে না, এবং তারপরে সিন প্রেজেন্টে চলে আসে। সে মাথায় হাত দিয়ে বসে থাকে, ভাবে এতদিন পরে প্যান্সু কেন তার মা মেয়ের জীবন নষ্ট করতে আসলো। এরপরে আবারও স্কুলে দৃশ্য দেখানো হয়, সেখানে প্যান্সু বসে আছে আর পাশে বসে আছে হিউনজং। হিউনজং বলে তুমি মার সাথে আবার খারাপ ব্যবহার করেছো না? তখন বলে আমি তোমার মায়ের সঙ্গে আসলে অনেক খারাপ বিহেভ করেছি। বলে মা তোমার সঙ্গে মিশতে আবারও না করেছে। সে সময় ক্লাসের ক্রাশ ছেলেটি এসে তাকে জন্মদিনের দাওয়াত করে যে তার পার্টি হবে, সে যেন যায়, অর্থাৎ হিউনজংকে। হিউনজং তো অবাক হয়ে যায়। সে চলে গেলে জিজ্ঞেস করে দনহু তুমিও তাকে খুব পছন্দ করো না, যাও তার বার্থডে পার্টি এনজয় করো, আর আমার কথা চিন্তা করো না। সে বলে তুমি কি মাকে আবারও তার ফার্স্ট নাম ধরে ডেকেছো? সে বলে না, তুমি বুঝবে না। ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে তার মেয়ের মাথায় হাত দিয়ে চলে যায়। এদিকে মিসুন তার বারে বসে থাকা অবস্থায় মোবাইলে মেসেজ চলে আসে, দেখে প্যান্সু মেসেজ করেছে, বলেছে যে একটা রেস্টুরেন্টে যেতে সে অপেক্ষা করছে আর সরি বলেছে। এদিকে আবারও সেই ক্রাশের পার্টি দেখানো হয়, সেইখানে পার্টিতে চলে এসেছে হিউনজং। হিউনজংকে স্বাগত জানিয়ে বলে পার্টি এনজয় করো, সবাই তো এনজয় করছে, তুমি চুপচাপ বসে আছো কেন? সে তাকে হ্যাপি বার্থডে জানায় আর সে খুব খুশি হয়। আর দেখা যায় সব খারাপ ছেলেগুলো এখানে। এরপরে সেই ভালো ছেলেটিকে দেখা যায় সেই মেয়েরা বুলি করছে। ছেলেটি তাদের জন্য খাবার এনেছে আর তারা নিজেদের মতো বলছে খুব ভালো হয়েছে, আজকের পার্টিতে যোগ দিয়েছে হিউনজং। সে কি স্টুপিড নাকি? আজকে তো তাকে মজা বুঝাবে, সে তো জানেও না আজ তার কপালে কি আছে। দং
হিয়ংকে দেখানো হয় সে বসে আছে ওয়েট করছে মিসুনের জন্য। কিছুক্ষণ পরে মিসুন চলে আসলে সে খাবারের অর্ডার দেয় এবং সেখানে ড্রিঙ্কসের অর্ডার দিলে নিজের জন্য অ্যাডাল্ট ড্রিঙ্কস বললে তার আইডি কার্ড চাইলে তখন মিসুন বলে ওই ড্রিঙ্কসটা আমার জন্য আর তার জন্য জুস প্লিজ। এরপরে সে তার কাছে মাপ চাইতে থাকে, বলতে থাকে যে আমি ভুল করেছি আর আমার এই ভুলের জন্য ক্ষমা করে দাও, আমাকে আবারও তুমি এক করে নাও, আমরা একসাথে থাকি চলো। তখন মিসুন বলে এটা কিভাবে সম্ভব, আমি সোসাইটিকে আর মেয়েকেই বা কী বোঝাবো, পাগলের মতো কথা বলো না, এটা বেটার তুমি আর না অ্যাপেয়ার হও আমার এবং আমার মেয়ের লাইফে, আমাদের থেকে দূরে থাকাটাই এখন আমাদের জন্য সবচাইতে ভালো হবে। সে তখন মন খারাপ করে আর মিসুন তখন বলে আর কোনো কথা না থাকলে আমি এখন উঠছি বলে চলে যেতে চাইলে সে তখন মিসুনকে পিছন থেকে টেনে ধরে আর জোর করে মিসুনকে কিস করে দেয়। তখন মিসুন অনেক জোরাজোরি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর রেস্টুরেন্টের সবাই তো অবাক হয়ে দেখতে থাকে এই অদ্ভুত ঘটনা। মিসুন তখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যেতে থাকে আর সেও তার পিছে পিছে তাকে রিকোয়েস্ট করতে থাকে, মাফ করে দিতে বলতে থাকে। আর তারপরে মিসুন তার হাত ধরে টানতে টানতে বলে এখনই তোমাকে আমি পুলিশের কাছে দেবো, তুমি সহজ কথায় আমার কথা শুনবে না, না চলো এখনই পুলিশ স্টেশনে বলে তাকে এবার জোর করে টানতে থাকলে এই সময় সেই ছেলেটি তাকে ফোন দিয়ে বলে যে হিয়ন জংকে বিপদে ফেলানো হয়েছে, তাকে সেই বার্থডে পার্টিতে নিয়ে যাওয়া হয়েছে কষ্ট দেওয়ার জন্য। সে তখন বলে মিসু দাঁড়াও, এখন আমরা যেতে পারবো না পুলিশ স্টেশনে, আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। আর ব্যাংকে বলে তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা করো। এরপরে দেখানো হয় গাড়িতে সে ড্রাইভ করে যাচ্ছে আর আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো কোথায় হিয়ন জংকে নিয়ে যাওয়া হয়েছে। মেয়েটি তখন বলে আমাকে মেরেই ফেলবে তো চই। সে বলে চই নয়, আমিই তোমাকে মেরে ফেলবো। এরপরে পার্টিতে দেখানো হয় পার্টিতে সেই ক্র্যাশ বয় এসে তাকে ড্রিঙ্কস করতে বললে সে না বলে আমি বাসায় যাব। সে বলে তুমি এখন যেতেই পারবে না আর এখানে তোমাকে ড্রিঙ্কস করতেই হবে, আমার মুখ রাখার জন্য করো প্লিজ। সে বলে তোমার মুখ রাখার জন্য আমাকে ড্রিঙ্কস করতে হবে, এটা আবার কেমন কথা হলো। তখন ছেলেটি তাকে জোর করতে থাকে, সে যখন ড্রিঙ্কস করবে না বলে তখন ছেলেটি রেগে গিয়ে সেই ড্রিঙ্কসের বাটি নিয়ে তার মাথার উপরেই ড্রিঙ্কসটি ঢেলে দিতে থাকে আর এই দৃশ্যগুলো সবই ভিডিও করতে থাকে পাশে দাঁড়িয়ে চই। ক্র্যাশ বয় বলে তোমাকে কেন ইনভাইট করেছি, এত বড় পার্টিতে তোমার মতো লোনার একটা মেয়েকে ইনভাইট করার মানেই হচ্ছে তোমাকে আমরা অপমান করব। এটা শুনে সে অবাক হয়ে যায়। সেই মুহূর্তে গাড়ি চলে আসে সেইখানে আর সে নামতেই যাবে তাকে বাধা দেয়, সে সবাইকে মেরে ভেতরে ঢুকতে থাকে। এরপর চলে যায় হিয়নজং এর কাছে, যে হিয়নজংকে তাড়াতাড়ি নিজের জ্যাকেটটি খুলে পরিয়ে দেয় আর বলে চলো এই জায়গাটি তোমার জন্য নয়, এখনই এখান থেকে আমরা চলে যাব। তখন সেই ক্র্যাশ বয় এসে বলে দং হিয়ন তুমিও এসেছো কেন বলো তো, এই মেয়ে যেতে পারবে না বলে তাকে নিজের কাছে টেনে নেয়। আর তখন সবাই মিলে হাসতে থাকে আর বলে তোমরা আমার সঙ্গে এখনই এরকম ফাজলামো করো না বলে সবাইকে এমন মার দিতে থাকে আর সবাইকে মেরে মেরে ফেলে দিতে থাকে। বিশেষ করে চোয়ের সঙ্গে তার যখন মারামারি শুরু হয়ে যায় সেটা একটা দেখার মতো ছিল। চই প্রথমে অস্বীকার করতে থাকে না তার কিছু হয়নি, সে এমনি পড়ে গেছে। আর এদিকে সেই ছেলেটি যখন মেয়েটিকে আঘাত করতেই যাবে অর্থাৎ জংকে, তখন জং তাকে ঘুষি আর লাত্তি মেরে একেবারে পুলের মধ্যে ফেলে দেয়। তারপরে সে আর দং হিয়ং বের হয়ে চলে আসে সেখান থেকে। সিন কাট করে দেখানো হয় ব্যাং চলে গেছে জ্যাং প্যাকসুং এর কাছে, কিন্তু সেখানে হসপিটালে তাকে ঢুকতে দেয় না, বলে চেয়ারম্যান এখানে আর কাউকে ঢুকতে নিষেধ করেছে। সে তখন দূর থেকে জ্যাং প্যানসুকে দেখে চলে যায়। ব্যাং তখন দেখা করে দন হিউনের সঙ্গে অর্থাৎ প্যানসুয়ের সঙ্গে। প্যানসু তাকে বলে যে কোনো চিন্তা করো না, এর মেজারও একটা আছে। এরপর আমাদের সিন কাট করে দেখানো হয় ব্যাং চেয়ারম্যানের বাসায় যেতে চাচ্ছে, সেখানে তাকে বাধা দিতে থাকলে প্রথমত সে সবাইকে সেখানে মারতে থাকে এবং মেরে চেয়ারম্যানের কাছে গিয়ে চেয়ারম্যানকে একটি চিঠি শ্রদ্ধা জানিয়ে আগে বাড়িয়ে দেয় এবং চেয়ারম্যান সেই চিঠিটি গ্রহণ করে। সিন কাট করে দেখানো হয় দন হিউন চলে গেছে আবারও মিসুয়ের কাছে এবং মিসু বলে যে তোমাকে অনেক ধন্যবাদ কালকে পার্টিতে ওকে বাঁচানোর জন্য, কিন্তু আমাদের দুজনের কাছ থেকে তুমি দূরে থাকো, এটাই ভালো হবে, আর আমার কাছে কখনোই এসো না। এরপরে সে আর কোনো কথা না বলতে পেরে শুধুমাত্র তাকে আবারও সরি বলে সেখান থেকে চলে যায়। বাইরে বের হতেই ক্লাসের একটি মেয়ে দৌড়ে তার কাছে চলে আসে, বলে কি তুমি হিয়নজংকে খুঁজছিলে, সে তো বাসায় নেই। বলে না আমি হিয়নজংকে খুঁজিনি। বলে তুমি কি হিয়নজংয়ের সঙ্গে ডেট করছো নাকি? সে বলে না এরকম কোনো রিলেশন আমাদের হতেই পারে না, কি বলছো তুমি? তখন মেয়েটি খুবই খুশি হয়, খুশি হয়ে তার হাতে একটা প্যাকেট দিয়ে বলে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, এই নাও বলে তার হাতে প্যাকেটটি ধরিয়ে দিয়ে বলে আমার সঙ্গে চলো না ডেট করো। সে বলে কি বলছো তুমি, 40 বছরের একটা লোক কিভাবে একটা বাচ্চা মেয়ের সঙ্গে ডেট করে, তুমি কি চাচ্ছ আমি জেল কাটি, পুলিশে আমাকে ধরে নিয়ে যাক, দূর হয়ে যাও এখান থেকে। মেয়েটি তখন সেখান থেকে পালিয়ে গেলে সেখানে চলে আসে হিয়নজং। হিয়নজং এসে বলে ও কেন এসেছিল তোমার কাছে, দেখি কি দিয়েছে।
দিয়েছে, কিন্তু সে দেখায় না সে আসলে লাভ প্রপোজাল করেছে তাকে। বলে তুমি কি ওর সাথে ডেট করছো? বলে না না, কি বলো এটা? বলে তাহলে আমার সঙ্গে ডেট করো না। তার মেয়ে যখন তাকে এটা বলে সে তো অবাক হয়ে যায়, বলে কি বলো এইসব, এইসব কিছু হতেই পারে না, যাও বাসায় যাও। হিয়নজং বলে কেন হতে পারে না? তুমি আমাকে কালকে পার্টি থেকে বাঁচিয়েছো, সবসময় আমার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি আমার সঙ্গে ডেট করবে না কেন? এক সপ্তাহের মধ্যে আমাকে জানাবে যে তুমি আমার সঙ্গে ডেট করতে চাও কিনা। বলে সে চিল্লাইতে থাকে আর সে মেয়ের উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে মাকে জানায় যে সে দংহিউনের সঙ্গে ডেট করতে চায়। তার মা তো অবাক হয়ে যায় আর তাকে মারতে থাকে, বলে এটা হতেই পারে না, সে তো খুবই খারাপ ছেলে, এই জন্য আমি তোমাকে নিষেধ করছি। সে বলে মা আমাকে সে বাঁচিয়েছে কালকে আর সে আমাকে অনেক ভালোবাসে, আমি তো বাবা ছাড়া বড় হয়েছি, এমন কেউ যদি আমাকে ভালোবাসে টেক কেয়ার করে বাবার মতোই, তাহলে কি তাকে আমার পছন্দ করা উচিত নয়? আর দংহিউন খুবই ভালো, সে আমাকে অনেক টেক কেয়ার করে। তার মা তাকে বুঝাতে পারে না যে সেটাই তার বাবা। সিন কাট করে স্কুলে দেখানো হয় সব মেয়েরা ফলোই করছে দংহিউনকে, আর হঠাৎ করে দংহিউনের টাই ধরে টানতে টানতে এসে মিসুন তাকে একটা পাশে নিয়ে চলে যায়। আর তখন তার পিছে পিছে তার মেয়েও যেতে থাকে। যে মিসুন জিজ্ঞেস করে এটা তুমি কি শুরু করেছো বলো তো, আমার মেয়ে তোমার সঙ্গে কেন ডেট করতে চাচ্ছে? সে তখন তাকে বোঝাতে চায় এমন কিছুই হয়নি, সে আসলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে আমাকে, আমি শুধু তাকে একটু ভালো ব্যবহার করেছি আর তার সাথে ফাদারলি একটু বিহেভ করেছে, আর কিছুই নয়। সে তখন চিৎকার করতে থাকে, বলে এটাই তো করতে তোমাকে নিষেধ করেছি, এখন এটা কি হবে? সে তো তোমার সঙ্গে ডেট করতে চাচ্ছে, তুমি আমাদের জীবন থেকে যত তাড়াতাড়ি পারো সরে যাও, কেন তুমি এরকম করছো? তোমাকে আমি কোনোদিন মাফ করতে পারবো না, এবং এই পৃথিবী আলাদা হয়ে গেলেও না, এটা তুমি মনে রেখো। ঠিক সে সময় সেখানে তার মেয়ে আসে, বলে মা তোমরা কি কথা বলছো, কেন তুমি তাকে মাফ করতে পারবে না, তোমার সাথে সে কি করেছে? তখন সে ডিরেক্টলি বলে হিয়নজং আমি তোমার সঙ্গে ডেট করতে পারবো না, কারণ আমি তোমার মাকে ভালোবাসি এবং সারা জীবন তোমার মাকেই ভালোবেসে যাব, আমার মনে আর কারো কোনো ঠাঁই হবে না। একথা শুনে তো হিয়নজং অনেক রেগে যায়, মাকে বলে এই জন্যই গতকালকে তুমি আমার সঙ্গে ঝগড়া করেছিলে, যখন তুমি শুনেছো আমি তার সঙ্গে ডেট করতে চাই, কারণ তুমি তার সঙ্গে ডেট করছো সেই জন্য। সে তখন মায়ের উপরে অভিমান করে কষ্ট নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর তার মা তখন বলে এটা তুমি কি করলে পাকসুন, এই কথা তুমি কেন আমার মেয়েকে বললে? সে বলে আমি তো ঠিকই বলেছি, যেটা সত্য সেটা যত তাড়াতাড়ি বলা যায় ততই ভালো, তা না হলে আরও মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আর না হলে তো আমার মেয়ের সঙ্গেই আমাকে ডেট করতে হতো, তুমি কি সেটাই চাচ্ছ নাকি? মিসুন তখন তার উপরে আরও রেগে গিয়ে তাকে মারতে থাকে যে তুমি এসব কিরকম পাগলের মতো কথা বলছো, আমার লাইফ তো নষ্ট করেছোই, এখন আমার মেয়েরও। এরপরে সিন কাট করে আমাদের দেখানো হয় ইয়াং চলে গেছে হসপিটালে যেখানে রাখা হয়েছে জ্যাং পাকসুনকে। সে গিয়ে বলে জ্যাং পাকসুন আজকের ডেটটা খুবই ভালো ডেট তোমার মরে যাওয়ার জন্য, তোমাকে খুব সাবধানে ভালোভাবেই আমি মেরে ফেলবো, একটুও কষ্ট হবে না। আর তার মুখে সেই দাড়ি দেখে সে হাসতে থাকে। আর এরপরে সে জানালার দিকে তাকিয়ে কথা বলতে থাকে, হঠাৎ করে পাকসুন সেখানে উঠে বসে। আর যখন সে পাশ ফিরে দেখে যে সে উঠে বসেছে, সে একেবারে ভূত দেখার মতো চমকে উঠে পিছন দিকে পড়ে গিয়ে একবারে মাথায় আঘাত পেয়ে সেখানেই সেন্সলেস হয়ে যায়। প্যাকসুনের বডি অর্থাৎ দংহিউংয়ের আত্মা উঠে বলে আমি এখানে কেন? এরপরে দংহিউংয়ের বাবাকে দেখানো হয় মুরগির মধ্যে রাইস দিয়ে স্পেশাল ডিশ বানাচ্ছে। আর সেই সময় দরজা খুলে তার ছেলে প্রবেশ করলে বলে খুব ভালো করেছো এসেছো, খুব ভালো ডিশ বানাচ্ছি। আর সে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে চলে আসে। তার বাবা তো এই বয়স্ক একজন লোক তাকে বাবা বাবা বলছে দেখে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর সে এসে বাবাকেই ধরে কাঁদতে থাকে, বলে আমাকে চিনতে পারছো না কেন? আমি একটা কেমন যেন 40 বছরের ম্যান হয়ে গেছি, আমি এরকম কিভাবে হলাম হসপিটালে থেকে, বলে কাঁদতে থাকে। আর সেই সময় বাসায় চলে আসে আসল জ্যাং প্যাকসুনের আত্মা অর্থাৎ দংহিউংয়ের বডি। এসে দেখে এই ম্যান তুমি এখানে উঠে এসেছো, তুমি জ্ঞান ফিরেছে, তোমার তো কিছু হয়নি। আর সে তো তাকে দেখে চিৎকার করে উঠে বলে ও মা এটা দেখছি আমার বডি, আমার বডির মধ্যে তুমি কিভাবে গেছো? আর সে তার গা মুখ চোখ দেখে বলে তুমি তো অনেক ওয়েট কমিয়ে ফেলেছো, কিভাবে সম্ভব? আর এরপরে বলে বাবা দেখো এই লোকটি আমার বডি চুরি করেছে আর আমি তোমার ছেলে। আর সে তখন চিৎকার করতে থাকলে একটা এমন ঘুষি মারে যে সে জ্ঞান হারিয়ে সেখানেই বসে পড়ে। তারপর তার বাবা তাকে সামাল দিতে থাকলে বলে বাবা দেখছো আমাকে কেমন মারছে? আর সে তাদেরকে বসিয়ে সোফায় বসিয়ে পুরো ঘটনাটি খুলে বলে আসলে কি হয়েছে। তখন তার বাবা বোঝানোর চেষ্টা করে আচ্ছা ঠিক আছে, এর বডি ওর আত্মা, ওর বডি ওর আত্মা। একটু পরে বলে এটা কিভাবে সম্ভব, একজনের বডি আর একজনের আত্মা আমার মাথার মধ্যে ঢুকছে না। তার বাবা তখন রাগ করে উঠে দাঁড়িয়ে বলে আমাকে যা বলবে তাই বিশ্বাস করব, আমি কোন সেঞ্চুরিতে বাস করছি তুমি জানো এটা কিভাবে সম্ভব? তখন সে আবারও তাকে বসিয়ে বলে এটাই সম্ভব, এটাই হয়েছে। বাবা দেখেছো সে আমার বডির মধ্যে ঢুকেছে, এখন তার কত বেনিফিট হয়েছে, তার তো বয়স কমে গেছে, কিন্তু উল্টো দেখো আমার বয়স বেড়ে গেছে 30 বছর। তার বাবা তাকে কি বলে সান্ত্বনা দিবে? তখন আসলে প্যাকসুং বলে তোমার বডি আমি কমিয়েছি কত কষ্ট করে, দেখেছো এখন আমার জন্য তোমাকে কাজ করে দিতে হবে, তুমি না হিয়ংজংকে পছন্দ করো, যদি আমার কথা মতো চলো তাহলে হিয়ংজংকে তুমি পেয়ে যাবে। বলে কি কথা শুনতে হবে? বলে কালকে সে
সেটি বলবো। এরপরে সিন কাট করে ইয়াংকে দেখানো হয়, সে ফোন দিয়ে বলে যখন আমি প্যাংসুকে মারতে গিয়েছি তখন সে বেডে ছিল, একটু পরে জ্ঞান ফিরে দেখি সে আর নেই। তখন প্যাংসু এর ওয়াইফ তার উপরে রাগ করে বলে তুমি বলেছিলে তুমি এটি হ্যান্ডেল করবে, কিভাবে সে পালালো, কেন তাকে তুমি মেরে ফেলতে পারলে না, এখন এটি কি যন্ত্রণা হলো, সে কোথায় গিয়েছে? বলে কোনো চিন্তা করো না, তাকে যেভাবেই হোক খুঁজে বের করে আমরা মেরে ফেলবো। এরপরে সিন কাট করে পরদিন দেখানো হয় দং হিউং জ্যাং পাকসুকে নিয়ে গেছে মিসুয়ের বারে। মিসু তখন চা খাচ্ছিল, তাদেরকে দেখেই তো অবাক হয়ে যায়। সে তখন গিয়েই বলে আমি দং হিউন এবং আমার কথা বিশ্বাস করো, আমার আত্মা এখন আমার মধ্যে আর তোমার হাজবেন্ডের আত্মা এখন এর মধ্যে। এরপরে সে পুরো ঘটনাই খুলে বলে। তখন মিসু বলে সত্যি কি এর আত্মা চলে গেছে এখন ওর মধ্যে? তখন সে তার হাজবেন্ডকে দেখতে থাকে আর জ্যাং প্যাকসুও তখন মাথা নাড়িয়ে বলে যে হ্যাঁ এই ছেলেটি সত্যি বলছে, এবং সে তার দিকে হাত বাড়িয়ে দিলে সে তখন তার হাতটি ধরে ফেলে আর বলে যে আমি জ্যাং প্যাকসু। ঠিক তখনই ইয়াং গ্যাং সেখানে এসে উপস্থিত হয়ে বলে কেউ জানুক না জানুক আমরা জানি তুমি জ্যাং প্যাকসু, এখন ওইখানে লুকিয়ে থেকো না, এদিকে আসো, তোমাকে আমরা মেরে ফেলবো। আর জ্যাং প্যাকসু তখন মিসু এর পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর কাঁদতে থাকে আর বলতে থাকে প্লিজ আমাকে মেরো না, আমি গতকালকেই চোখ মেলে তাকিয়েছি, প্লিজ প্লিজ বলে কাঁদতে থাকে, আমাকে বাঁচতে দাও প্লিজ। তখন দন হিউং বলে জ্যাং প্যাকসু তুমি মিস সুকে নিয়ে কিচেনের মধ্যে চলে যাও, এটা নিশ্চিত করো তিনি যেন বাইরে না আসতে পারে। মিসুকে সে জোর করে কিচেনের মধ্যে ঠেলে ফেলে দেয় আর সে তখন কিচেনের বাইরে যেতে চাইলেও জ্যাং প্যাকসু বলে প্লিজ যেও না। আর এদিকে সে সবার সঙ্গে মারামারি করতে থাকে। তারা তো অবাক হয়ে যায় যে হাই স্কুলের একটা ছেলে তাদের সঙ্গে কেন মারামারি করছে। আর সেই ছেলেটি বলে আমি জ্যাং প্যাকসু, তারা বিশ্বাসই করে না। সে মারতে থাকে আর বলতে থাকে যে তোমরা আমার লাইফের পিছনে কেন লেগে আসো, এবং সে ঘটনাগুলো বলতে থাকে। আর সে একটি ছেলেকে বলে তুমি তোমার টাইটি খুলে ফেলো। ছেলেটি টাই খুলে ফেলে না দেখে সে খুবই রাগ করে এবং মারতে মারতে একসময় তাকে টাই ধরেই তার গলাতে একেবারে চাপ দিতে থাকে। আর সে সময় তার মাথায় আঘাত করে সে ইয়াং বলে তাকে ফেলে দেয়। এরপর তার চুল ধরে টেনে তুলে তার গলাতে ছুরি ধরলে সেখানে বের হয়ে চলে আসে মিসু গ্যাসের একেবারে একটা সিলিন্ডার নিয়ে, এবং সিলিন্ডারের মুখ খুলে দিয়ে বলে এখনই আমি এটাকে আগুন লাগিয়ে দিব, বলে 1 থেকে 5 গুনবো, না পালালে এখনই আগুন জ্বলে সবাই মরে যাবো। আর বলতে থাকে আমার মেয়ের বাবাকে ছেড়ে দাও, সে আমার মেয়ের বাবা, তাকে ভালোবাসি। তারা ভাবে এই মহিলা কি পাগল হয়ে গেল, হাই স্কুলের ছেলেকে বলে তার মেয়ের বাবা আবার তাকে ভালোবাসে। তারা তখন তাকে ছাড়বে এই সময়ে ছেড়ে দিতেই তখন একেবারে পাকসুন আবার তাকে ঘুষি মারতে থাকে এবং তাকে মারতে থাকলে নিষেধ করে তখন মিসু, বলে আর তাকে মেরো না, তুমিও একটা গ্যাংস্টার, আমি এখনই লাগিয়ে দিলাম আগুন। বলে সে আগুন লাগাতেই যাবে তখন সবাই পালিয়ে চলে যায়। আর আস্তে আস্তে করে সে মিসুনের কাছে এসে গ্যাসটি বন্ধ করে দেয় এবং তার কাছ থেকে গ্যাস লাইটটি নিয়ে নেয়। আর সে সেখানেই বসে পড়ে কাঁদতে থাকে। দং হিউন তখন দৌড়িয়ে রুম থেকে বের হয়ে আসে, কাউকে ছাড়বো না, সবাইকে মারবো। আর এসে তাকে সবাই চলে গেছে। তখন মিসু তাকে দূরে সরিয়ে দিয়ে দং হিউং আর পাকসুনের বডির দিকে তাকায় এবং তারপর আস্তে আস্তে করে বলে যে এই মুখটি যে লোকটি দাঁড়িয়ে আছে সামনে আমার ঠিক, আমি তাকেই ভালোবাসি এবং আজীবন তাকেই ভালোবেসে গেছি, তার জন্যই শুধু মেয়েটিকে আমি রেখেছি, মেয়েটিকে রোজ বড় হতে দেখেছি আর আমি তোমাকে মিস করেছি পাকসুন। মিসু বলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলায় আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম, ভেবেছি আজ আসবে কাল আসবে, এভাবে করতে করতে আমার মেয়েটি 10 বছরের হয়ে গেল, তবু তুমি এলে না। মেয়েটি 17 বছরের হয়ে গেল, তারপরে এতদিন পর তুমি এলে, আমার প্রতীক্ষা শেষ হলো। কথাগুলো শুনে সত্যি পাকসুনের আত্মাটি কষ্ট পেতে থাকে আর সে ইশারায় পাকসুনকে তখন জড়িয়ে ধরতে বলে মিসুকে, আর সেও তখন মিসুর কাছে এগিয়ে এসে মিসুকে জড়িয়ে ধরে। সিন কাট করে দেখানো হয় মিস্টার হ্যান তার মেয়ের সঙ্গে কথা বলছে। তার মেয়ে তাকে জানায় যে সে যা বলেছে এবং সে ডকুমেন্ট আগেই দিয়েছে যে সে কি করেছে অর্থাৎ পাকসুন, কিন্তু তার বাবা বলে আমার কাছে নতুন রিপোর্ট আছে, বলে তার মেয়ের হাতে চিঠিটি ধরে দিলে সেখানে জ্যাং প্যাকসুংয়ের চিঠি যে তার মেয়ে তাকে চিট করেছে এবং ষড়যন্ত্র করেছে, তাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। এটা জানার পরে তার বাবা বলে আমি যেটা সবচাইতে অপছন্দ করি সেটা হচ্ছে পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যেটা তুমি করেছো স্টুপিড মেয়ে, সেই জন্য আমি তোমাকে আমার উত্তরাধিকার থেকে বঞ্চিত করলাম এবং আজ থেকে তুমি আমার কোনো প্রকার কোনো সম্পত্তির ওনার পাবে না। তার মেয়ে বলে বাবা এটা তো ফেক চিঠি, সে তো কমায় থেকে সে কিভাবে চিঠি লিখতে পারে, আর এরকম একটা চিঠি দেখে আপনি আমার উপরে অবিশ্বাস করছেন, আমাকে এভাবে আপনি বঞ্চিত করছেন। সে কাঁদতে থাকলে তখন মিস্টার হ্যান বলে বাইরে তাকিয়ে দেখো। সে বাইরে তাকালে দেখে যে ছেলেটির সঙ্গে সে পরকীয়া করছে সেই ছেলেটিকে মেরে সেখানে বসিয়ে রাখা হয়েছে। এদিকে পাকসুনকে দেখানো হয় গাড়ির মধ্যে সে ট্রেন্ড করছে দং হিউনকে কিভাবে চেয়ারম্যানের সামনে যেতে হবে আর কি বলতে হবে। তার কারণে সে একটা এয়ারপোর্ট দিয়েও বলে আমি এখান থেকে তোমাকে যা ডিরেকশন দিতে থাকবো তুমি তাই বলতে থাকবে। এরপরে সে সেই দিকে যেতে থাকে আর সে বলে তুমি নিজে কোনো সিদ্ধান্ত নিও না, বলে ঠিক আছে বস। দং হিউন
হিয়ং তখন ভয়ে ভয়ে সেখানে ঢুকতে থাকে সবাইকে গ্রিটিংস করে এবং গিয়ে বসে চেয়ারম্যানকে বলে আপনার মেয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, যার সব প্রুফ আপনার কাছে আমি দিয়ে দিয়েছি। তখন চেয়ারম্যান বলে হ্যাঁ আমি সেটা জেনেছি এবং দেখেছি, আর সেই জন্যই আমি আমার মেয়েকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছি, আর তোমাকে আমি উত্তরাধিকার দিতে চাই। তখন সেখানে তার মেয়ে বলে এটা হতেই পারে না বাবা, কারণ তার একটা অ্যাফেয়ার আছে, 17 বছরের একটা মেয়েও আছে, আমি তার পিছনে অবশ্যই স্পাই লাগিয়ে দিয়েছি এবং সব খবর পেয়েছি। তখন চেয়ারম্যান বলে একথা কি সত্যি? তখন তার কানের সংযোগ বন্ধ হয়ে যায় এয়ারপাড এবং সে বলে মিস্টার আপনার সাহায্য দরকার, কোথায় আপনি? কিন্তু সেও তখন যোগাযোগ করতে পারে না, অর্থাৎ প্যাকসুংয়ের সঙ্গে আর দংহিউন যোগাযোগ করতে পারে না। দংহিউন তখন অনেকক্ষণ চুপ করে থাকে, কি বলবে বলতে পারে না। তার মেয়ে তখন বলে জবাব দাও, এ কথার জবাবের উপরেই অনেক কিছু ডিপেন্ড করছে। তখন এখন সে ভেবে দেখে এখন তো তাকে নিজে নিজেই কিছু বলতে হবে, কিন্তু এই অপরিচিত সিচুয়েশন সে কিভাবে হ্যান্ডেল করবে। ওইদিকে পাকসুন অনেক চেষ্টা করতে থাকে তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সেও চেষ্টা করতে থাকে কানে হাত দিয়ে, কিন্তু আসলে যোগাযোগ করা আর সম্ভব হয়ে পড়ে না। তখন দংহিয়ং অনেক চিন্তা করে আস্তে আস্তে করে বলে যে আসলে আমি অনেক ভেবে দেখেছি পরিবারই সব কিছু, সুতরাং আমি আমার পরিবারের সাথেই সুখে থাকবো। তখন চেয়ারম্যান হ্যান বলে তুমি এটা কি বলছো, তুমি রিগ্রেট করবে না তো? তখন সে বলে না, আমি এত বছর ধরেই রিগ্রেট করে এসেছি, বরঞ্চ এখনই রিগ্রেট করব না। আমার ফ্যামিলি, আমার পরিবার, এরাই সব। আমার মেয়ে এতদিন আমাকে ছাড়াই বড় হয়েছে, যেটা ঠিক হয়নি, এখন আমি রিগ্রেট করি, সুতরাং ইন ফিউচারে যেন রিগ্রেট না করি, তাই আপনাকে এগুলো বলছি। তখন চেয়ারম্যান হ্যানকে সে আরও বলে যে এখন আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই অনেক যথেষ্ট, আর আপনার কত সম্পদ আছে কি আছে সেটা আমি জানি না, তবে আমি সেটার আর ওনার হতে চাই না। বলে সেখান থেকে তাকে আবারও গ্রিটিংস করে সে উঠে চলে যায়। আর বাইরে বসে তার কথাগুলো সবই শুনতে থাকে প্যাক সান হুন, আর অবাক হয়ে যায় কিভাবে দংহিউং এই জবাব তাকে দিল। এরপর দংহিউং যখন বাইরে বের হয়ে আসে তখন তাকে একেবারে জড়িয়ে ধরে পাকসুন আর বলে আসলেই তুমি একজন খুব ভালো মানুষ এবং তুমি আমার চাইতেও ভালো। তার টাইটি ঠিক করে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে, আর সেও তখন হাসতে থাকে আর বলতে থাকে তুমিও অনেক ভালো মানুষ, আর তোমার জন্যই আমি অনেক কিছু শিখছি। তারা যখন একজন আর একজনকে জড়িয়ে ধরেছিল তখন চেয়ারম্যান হ্যানের কন্যা সেখানে গাড়িতে উঠে গাড়ি জোরে চালিয়ে বলে শয়তান, তোমাকে আজকে আমি মেরেই ফেলবো। এত জোরে গাড়ি চালিয়ে আসতে দেখে দংহিয়ং তখন পাকসুনকে অর্থাৎ পাকসুংয়ের বডিকে দূরে ঠেলে দেয় এবং সে গাড়িতে পড়ে, তার অ্যাক্সিডেন্ট হয়। এরপরে আমাদের একবারে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যেতে দেখানো হয়। তাকে যখন অক্সিজেন দিচ্ছে সে তার মুখে অক্সিজেন লাগাতে দিচ্ছে না, সে কেবলমাত্র তার মেয়ে এবং ওয়াইফের কথাই বলছিল। তারপর অপারেশন সেন্টারের সামনে দেখানো হয় তার মেয়ে এবং ওয়াইফ তার কাছে দৌড়ে চলে আসে। মেয়ে দংহিয়ং আর তার ওয়াইফ পাকসুন বলে দৌড়িয়ে এসে তার সাথে কথা বলতে থাকে। পরে মেয়ে খেয়াল করে যে তার বাবার মতোই কে একজন দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞেস করে মা এই লোকটি আমার বাবা না? আমি এর ছবি তো দেখেছি তোমার কাছে। তুমি তো ছবিটি লুকিয়ে রাখতে আর মাঝে মধ্যে বের করে তাকে নিয়ে অনেক কাঁদতে। তখন তার মা চুপ করে থাকে, কোনো কথাই বলে না। হঠাৎ করে সেখান থেকে দংহিয়ং বলে হিউনজং আমি তোমার বাবা। সে তখন বলে কি বলছো এসব? বলে হ্যাঁ বিশ্বাস করো আমি তোমার বাবা, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার বড় হওয়া, তোমার জন্ম হওয়া কোনো কিছুই দেখতে পারিনি। যেদিন তুমি প্রথম কথা বলেছিলে বা প্রথম স্টেপ দিয়েছিলে সেটাও আমার দেখার সৌভাগ্য হয়নি, আমাকে ক্ষমা করে দিও। বলে সে তার হাতে হাত রাখলে হিউনজং মায়ের সঙ্গে রাগারাগি করে বলে তোমরা দুজন তাহলে কি একে অপরকে বিয়ে করেছো? তখন পাকসুন বলে না তেমন কিছু নয়, আমি সত্যিই তোমার বাবা যে তোমার পাশে ছিল না, তোমাকে ভালোবাসতে পারেনি, কিন্তু একটা জিনিস বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। আর তখন তার অবস্থা খারাপ হতে থাকে, সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পাকসুনও হঠাৎ করে মাথা ঘুরে সেখানেই ফ্লোরে পড়ে যায়। পরে ডাক্তার ডাকলে সবাই দৌড়িয়ে চলে আসে এবং তাড়াতাড়ি তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তো যখন অপারেশন থিয়েটারে পাকসুনকে নেওয়া হয় তখন সেখানে সেই বৃদ্ধ মহিলাটি আসে, এসে বলে কেমন লেগেছে আমার গিফট? তুমি তোমার মেয়ে আর তোমার উইমানের যত্ন নিতে পারো না, না খুব কঠিন এই দায়িত্ব। সে তখন আধো চোখ খোলা অবস্থায় দেখে সেই বৃদ্ধ মহিলা যে তাকে গিফট দিতে চেয়েছিল। তারপর সেই মহিলা বলে একটু ঘুমিয়ে যাও। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। ক্লাসে যখন দংহিয়ং আসে তখন সবাই দংহিয়ংকে নিয়ে উচ্ছ্বসিত। দংহিয়ং তো ভয়ে ভয়ে প্রবেশ করে সেই ভীত ছেলেটির মতো, আর এসেই বসে পড়ে তার ফ্রেন্ডের কাছে। তখন তার ফ্রেন্ড তাকে ধন্যবাদ জানায়, বলে যে সকল বুলিদেরকে ট্রান্সফার করা হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ। আর সে তখন এদিক ওদিকে ভয়ে ভয়ে তাকালে দেখে 2-1টা বুলি এখন তাকে ভালোভাবে ব্যবহার করছে, আর যে মেয়েটি তাকে ভালোবাসতো তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে তো শুধু জংহিয়ংয়ের দিকেই তাকায়। এরপরে দেখা হয় তারা বারান্দায় যখন যাচ্ছে তখন দৌড়িয়ে আসে হিউনজং, এসে বলে ড্যাড ড্যাড কোথায় যাচ্ছ তুমি, আমার সঙ্গে চলো আমরা একটু স্ট্রবেরি মিল্ক খাই। বলে তাকে জোর করে সেখান থেকে ধরে নিয়ে যেতে থাকে। দংহিয়ন তখন তাকেও ভয় পায়। এরপরে যে মেয়েটি তাকে ভালোবাসতো সে জেলাস হয়। এরপরে দেখানো হয় টিভিতে দেখানো হচ্ছে ইয়াংকে পুলিশ ধরেছে
ছোট একটি ছেলেকে মারার জন্য। আর সে বলে সেই মাইনর ছেলেটি আমাদেরকে মেরেছে, আমরা নই। আমাদেরকে দেখানো হয় নতুন করে হিয়নজং স্ন্যাক্স দোকান খোলা হয়েছে এবং সেখানে সেই মালিক অর্থাৎ মিসু সবাইকে খুব তাড়াহুড়ো করছে ময়দাটি মাখানোর জন্য। তারা দেরি করছে, ময়দা মাখাতে পারছে না। স্কুল থেকে ফিরে হিয়নজং আর দন হিয়ং হিয়নজংকে এসে ঘর পরিষ্কার করতে বললে তখন দন হিয়ং বলে আমি করে দিচ্ছি ম্যাম। এরপরে দুজনকেই করতে বলে তার মা। তারা দুজন কাপড় চেঞ্জ করতে গেলে সে তাদেরকে তাড়া দিয়ে কাজ করিতে বললেই সেখানে আমরা দেখি ব্যাং চলে আসে এক বস্তা ময়দা নিয়ে। সে বলে এই ময়দাটি কিচেনে রেখে দাও। আমরা দেখি আসলে সবাই তাদের স্বাভাবিক জীবনে ফেরত এসেছে এবং হ্যাপি লাইফ লিড করছে। তারপরে দেখানো হয় স্কুল ছুটি হয়ে গেছে এবং বাচ্চারা সেই স্ন্যাক্সের দোকানেই যাচ্ছে, অর্থাৎ হিয়ংজং স্ন্যাক্স। আর এখানে ঘটনা অঘটনার মধ্যে ডিউড ইন মি মুভিটি শেষ করে ফেলা হয়। আপনাদের যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর আপনাদের কমেন্টস আশা করছি। আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলেই আমরা যখনই কোনো মুভি বা ড্রামা আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমাদের মুভি বা ড্রামাতে লাইক বা আপনাদের কমেন্টস আমাদের অ্যাপ্রিসিয়েট করে এবং আমরা অনুপ্রাণিত হয় আরও ভালো ভালো ভিডিও বানিয়ে সেগুলোকে আপলোড করতে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থেকে মুভিটি এনজয় করবার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।